সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান যাকে নিয়ে, তিনি সদ্য প্রয়াত আমাদের বাংলাদেশের গণমানুষের সবার সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকের অনুষ্ঠান। বেগম খালেদা জিয়া যে জীবন দ্রোহের ভালোবাসার, তিনি তার জীবনের পুরোটাই আমরা যদি দেখি এই বাংলাদেশের মানুষের জন্য তিনি জীবনের শ্রেষ্ঠ সময়টুকু তিনি এখানে সময় দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে চির অম্লান থাকবেন। তার রাজনৈতিক জীবন যদি আমরা দেখি, এই জীবন ছিল দ্রোহের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, মানুষের যে এই যে কর্তৃত্ববাদী শাসনের মুক্তির জন্য তিনি যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তার পুরো জীবনটাই হচ্ছে দ্রোহ। জনমানুষের জন্য ভালোবাসা, সেটা দ্রোহের ভালোবাসা। তিনি সংগ্রামকে বেছে নিয়েছেন, মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করেছেন, ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। একজন গৃহবধূ কিভাবে রাজনীতির এই অতলা চক্রে এসে নিজের জীবনকে জনগণের জন্য তিনি বিনিয়োগ করেছেন, উপহার দিয়েছেন, সেটা আজ বাংলার মানুষ স্মরণ করছে। তিনি এমন এক নেত্রী, যিনি এই বাংলাদেশের গণতন্ত্রের যে সাপদ সংকুল যে যাত্রা, সেখানে তিনি আপসীর নেত্রী হিসেবেই বিবেচিত হয়েছিলেন। তিনি অনেক রকম রাজনীতিক যে সুন্দর জীবনের বিভিন্ন রকম প্রলোভন, সেগুলো থেকে নিজেকে বিরত রেখেছেন। শুধুমাত্র জনগণের জন্য তিনি পরিবারের সদস্যদেরকেও তিনি দূরে ঠেলেছেন, শুধু জনগণকে পাশে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। প্রথমে আছেন শফিকুর রহমান স্বপন, তিনি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং তার সাথে আছেন আজকের অতিথি আমাদের মোহাম্মদ একরামুল করিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বেগম জিয়ার জীবন আমরা যদি দেখি, একটা দীর্ঘ সময় তিনি রাজনীতিতে তার জীবনকে এখানে তিনি নিয়োগ করেছেন জনমানবের জন্য। জনমানুষের আকাঙ্ক্ষাই তার কাছে মুখ্য। আপসহীন ছিলেন মানুষের অধিকারের জন্য, এবং তিনি এই যে দীর্ঘ সময়ে মানুষের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি কিভাবে তার এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এবং কিছুদিন আগেও তিনি যেভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য শান্তির বার্তা দিয়েছেন। এই যে তার যে জীবন আলেখ্য, এই যে তার যে দীর্ঘ জীবন, সে একজন গৃহবধূর যে জীবন থেকে একটা প্রেক্ষাপটে এসে রাজনীতিতে আসলেন। আমি শুরুতেই আমাদের অতিথিদের কাছে জানব যে ওনার বিশেষ করে যিনি আমাদের অতিথি ইকরামুল করিম, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন আমি জানি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই আপনার রাজনীতির পথ চলা, এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সাথেও আপনি নানানভাবে নানান সময়ে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ হয়েছে। আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে একজন গৃহবধূ কিভাবে এরকম একটা সংগ্রামের পথ বেছে নিলেন, দ্রোহের পথ বেছে নিলেন, জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। আপনার দৃষ্টিতে এই সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? আমার সৌভাগ্য হয়েছে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধ করা এবং এরপরে রাজনীতি করার সুযোগ হয়েছে, এবং চট্টগ্রামেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব মৃত্যুবরণ করেছিলেন। আমার এই মৃত্যুটা কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। তার মৃত্যুতে আবার ইলেকশন হলো, প্রেসিডেন্ট ইলেকশন হলো, প্রেসিডেন্ট সাত্তার সাহেব নির্বাচিত হলেন। তো সাত্তার সাহেব আবার বিএনপির দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এটা 81 পরে, বলছি 1981 পরে। কিন্তু কেন জানি বিএনপি কর্মীদের মধ্যে, জনগণের মধ্যে একটা আওয়াজ ছিল, তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে চাচ্ছিলেন জিয়ার উত্তরসূরি হিসাবে। এবং এই হিউ অ্যান্ড ক্রাইর মধ্যে তিনি গৃহবধূর থেকে রাজনীতিতে আসবেন, এটা তো অকল্পনীয় ব্যাপার ছিল। কারণ জিয়া রহমান সাহেব ওনার পরিবারকে কোনোভাবে রাজনীতির মধ্যে সম্পৃক্ত করতো না, এটা আমাদের প্র্যাকটিক্যাল অবজারভেশন। তার মৃত্যুতে তার স্ত্রী রাজনীতিতে আসবে, এটা অনেকে মেনেও নিতে পারছিল না। আবার দলের মধ্যে এবং জনগণের মধ্যে একটা ছিল, মানে আকাঙ্ক্ষা ছিল যে তিনি আসেন। তো আমার সৌভাগ্য হয়েছে, আমি তখন ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। তখন আমি চট্টগ্রাম মহানগরী যুব দলের প্রেসিডেন্ট ছিলাম, ইয়ুথ ফ্রন্টের। তো কাজেই আমার অবস্থানটা ইয়ুথ ফ্রন্টের হওয়ার কারণে আমার সাংগঠনিক অবস্থা খুব শক্ত ছিল তৎকালীন অবস্থায়। আমি তাকে দেখেছি গৃহবধূ হিসাবে তিনি রাজনীতিতে আসুক, এটা বিএনপির অনেক বড় নেতারাও চায় নাই, আমার অবজারভেশন। আই মাইট বি রং অলসো, বাট আই থিঙ্ক আই এম কারেক্ট। তিনি জীবনের প্রথম এই রান্নাঘর থেকে বের হয়ে এসে রাজনীতিতে আসলেন। এসে উনি প্রথম অবস্থান নিলেন মির্জা গোলাম হাফিজ। মির্জা গোলাম হাফিজ হচ্ছেন, উনি আমাদের স্পিকার ছিলেন। তার বাসায় ড্রয়িং রুমে, যথাসময় ওনার বাসাটা আমার যতটুকু মনে পড়ে ধানমন্ডিতে। তো আমাদের মতো যারা ইয়াং মানে ছিলাম, আমাদের মতো যারা, আমরা একটা জিয়ার মোহ থেকে আমরা বেগম জিয়ার প্রতি ঝুঁকে পড়েছিলাম। কিন্তু চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বিএনপির যারা উচ্চ পদে ছিলেন, মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, এমপি যারা ছিলেন, আমি পার্টিকুলারলি চট্টগ্রামের কথা বলি, আমি চট্টগ্রামের অধিকাংশ মন্ত্রী এমপিরা এরশাদের ধমকের কারণে, মার্শালের কারণে সবাই সরে গিয়েছিল। কিন্তু আমি যেহেতু ইয়াং, আমার বয়স তরুণ, আমি বেগম জিয়ার পক্ষে গিয়ে কাজ করা শুরু করলাম। এই ব্যাপারে আমার সঙ্গে মানে চট্টগ্রামের যারা সিনিয়র বিএনপির নেতা ছিল, যারা সরে গেছেন, তাদের সঙ্গে আমার অনেক ডিফারেন্স হয়েছে। এবং বেগম জিয়া আমাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, প্রাথমিক পর্যায়ে সাক্ষাৎ করতেন মির্জা গোলাম হাফিজের বাসায়। এবং তিনি শুনতেন বেশি, কম বলতেন। আমার অভিজ্ঞতায় একজন গৃহবধূ রাজনীতিতে আসছেন, নতুন, কিন্তু উনি মাইন্ডলি শুনতেন। উনি গভীরভাবে আমাদেরকে অবজারভেশন করতো। গভীরভাবে ওনার অবজারভেশনগুলো আমার কাছে মনে হয়েছিল যে উনি পারবেন, না পারাকে উনি জিতে যাবেন। এবং প্র্যাকটিক্যালি তাই হয়েছে। ধন্যবাদ। এরপর যে আমি আমাদের আলোচক শফিকুর রহমান স্বপনের কাছে আসছি। আপনি তো ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত, এবং বেগম খালেদা জিয়ার এই যে জিয়াউর রহমানের যে আদর্শ, বিএনপিকে তিনি তার বিএনপির যে একটা অঙ্কুরিত বীজকে শক্তভাবে প্রথিত করেছিলেন, সেটার ডালপালা গজিয়েছিল বেগম জিয়ার হাত ধরেই, আপনাদের মতো তরুণ ছাত্রদের হাত ধরেই। তা আপনি একটু বলবেন যে ওনার যে সংগ্রামের জীবন, বিশেষ করে সামরিক শাসনের আমলে ওনার যে সংগ্রাম এবং এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সংগ্রামের সময়কাল কি আপনার কিছু স্মৃতিচারণ? আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান সাহেবকে কেন জানি আমার খুব আগে থেকে, একদম ছোটোবেলা থেকে, মানে না বোঝা থেকে আর কি। জিয়াউর রহমানকে যখন থেকে উনি এসেছেন, আমি তখন তো ছোটো পড়ালেখা করি, ভালো লাগতো, খুব ভালো লাগতো ওনার। আমি এমনিতেই ওই আমাদের জয়নাল চিনবে, একদম চিনবে, জয়নাল বলে একজন ভদ্রলোক ছিলেন, রেল শ্রমিক দলের নেতা। উনি সবসময় মাইক নিয়ে ওই আমাদের ঝাউতলা একটা বাজার ছিল, ওখানে বক্তৃতা দিতেন। তা আমিও মাঝে মাঝে গিয়ে ওনার সঙ্গে বলতাম জিয়াউর রহমান সম্পর্কে, কি বলছি না বলছি বুঝে বলছি তা না, বলতাম।
যাক, জিয়াউর রহমানের ইন্তেকালের পরে আমাদের ম্যাডামের আশাটা অত্যাবশ্যকীয় হয়ে আসলো, এবং আজকের বাংলাদেশের প্রমাণ করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি না আসতো ওই সময় ঝুঁকি নিয়ে, এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদের পতন, আমাদের দিকে, দেশের দিকে তাকিয়ে, আমাদের তরুণদের দিকে তাকিয়ে, তখন কিন্তু আমাদের ছাত্রদল মানে রাইজিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদে মানে রাইজ করছে আর কি। আমাদের ছাত্রদল তখন একটা রাইজিং সংগঠন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ছাত্র দলের দিকেই নজর দিলেন এবং ছাত্রদেরকে খুবই বেশি বিশ্বাস করতেন এবং পছন্দ করতেন। এবং এটার প্রমাণ আপনারা অনেকে জানবেন যে বিশেষ করে ওই সময়টা আমি পার করলাম যে উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের, তারপর নির্বাচনে না যাওয়া, তারপরে কারোর সাথে আপোষ না করা, কারো কোনো ফাঁদে পা না দেওয়া, এবং যে কথাটি তিনি চট্টগ্রামে বলে গেছেন সেই উনি গিয়ে ঢাকাতেও সেই কথাই বলেছেন, ঢাকাতে গিয়ে আরেকটা কথা বলেন নাই। এই যে এনার যে মানে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, জনগণের জন্য, দেশের জন্য, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই যে কথাগুলো অন্য কারো মুখ থেকে তো আসেনি। অর্থাৎ তার ভিতরে যে দেশপ্রেম, সেটা ছিল, এটা দেশপ্রেম সন্দেহাতীতভাবে এটা এখানে প্রশ্নই রাখে না, প্রশ্নাতীতভাবে এটা সত্য। এবং উনি অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত উনি প্রমাণ করে গেছেন যে উনি একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন। আমাদের আলোচক একরামুল করিম কাছে আসছি। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আপনি প্রফেসর ইউনূসের সরাসরি ছাত্র। আপনি এই যে ছাত্র থাকা অবস্থায় আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন এবং জিয়াউর রহমানকে কাছ থেকে কালুরঘাটে যুদ্ধে দেখেছেন। আবার পরবর্তীতে তার হাত ধরে রাজনীতিতে আসলেন এবং তার ইন্তেকালের পর আপনি বেগম জিয়ার সাথে রাজনীতি করলেন এবং বেগম জিয়াকেও আপনি দেখেছেন ক্ষমতায় যে ছিলেন এবং তার সংগ্রাম জীবনটাও দেখেছেন। তা আপনার কাছে ওনার যে কোন বিষয়টা, এই যে সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা ওনার যে বিচক্ষণতা, নেতৃত্ব এবং তার যে একটা 91-96 শাসন এবং 2001-2006 শাসন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী ছিল 81-এর পরে, তখন বেগম জিয়া, দেখেন এটাই রাজনৈতিক এটা একটা ভালো সিদ্ধান্ত হলো, তিনি কিন্তু ছাত্রদেরকে, যুবদেরকে বেছে নিয়েছিলেন। কারণ উনি জানেন আমাকে এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আন্দোলন করতে হবে। আপনি বিশ্বাস করেন আমাদের মতো কর্মীদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ডেকে নিয়ে গেছেন, এবং আমাদেরকে মির্জা আব্বাস, আমার বন্ধু মানুষ, গয়েশ্বরচন্দ্র, এদেরকে নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা গিয়েছি, নির্বাচনের জন্য কাজ করেছি। এবং পাশাপাশি বেগম জিয়া আমাদের মতো যারা যুব শক্তি ছিল তাদেরকে তিনি রিঅর্গানাইজ করেছেন, বিকজ উনি বুঝেছেন যে আমাকে মাঠে থাকতে হবে, আমার মাঠে স্ট্রাইকিং ফোর্সটা হবে ইয়াংস্টার, ছাত্রদল, যুবদল, এদেরকে দিয়ে তিনি অত্যন্ত সাকসেসফুলি একটার পর একটা আন্দোলন করে যাচ্ছিলেন। পাশাপাশি শেখ হাসিনা আন্দোলন করছিল। আপনারা জানেন শেখ হাসিনা 1987-এ লালদিঘির পাড়ে বলে গেল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। একদিন পরে ঢাকায় গিয়ে তিনি বেইমানি করে এরশাদের অধীনে নির্বাচন করেছে। বেগম জিয়া তখনই তিনি আপোষের নেত্রী হিসাবে তখনই তাকে প্রমাণ করলেন। সেই ধারাবাহিকতায় তিনি 91-তে জয়লাভ করলেন। বেগম জিয়ার মন্ত্রিসভায় যারা ছিলেন, ওনার চয়েস, ওনার এত, সাইফুর রহমানের মতো মানুষ অর্থমন্ত্রী ছিলেন। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন দেখতেছেন, ইন্ট্রোডাকশন অফ দ্য ভ্যাট, এই যে ইকোনমির মধ্যে বড় অংশ ভ্যাট থেকে আসে, আজকে এই ইন্ট্রোডাকশন অফ দ্য ভ্যাট এটা বেগম জিয়া করেছেন আন্ডার আমাদের সাইফুর রহমান সাহেবকে দিয়ে। আজকে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কিন্তু ভ্যাট। হ্যাঁ, তারপরে আপনি অন্যান্য সেক্টর দেখেন, এই কমিউনিকেশন সেক্টর দেখেন, এডুকেশন সেক্টর দেখেন। আপনাকে আমি আরেকটা সেক্টর কথা বলতে পারি। আপনি জানেন তখন নকলের খুব ছিল, প্রবণতা ছিল। আমাদের ছোট ভাই মিলন ছাত্রদল করতো এক সময়, আমাদের এহসানুল মিলন 2001 থেকে 2006 সময় তাকে করছে, সে হেলিকপ্টার গিয়ে জাংলা দিয়ে ঢুকে করছে, এই নকল বন্ধ করেছে।
এগুলি এইখান থেকেই প্রমাণ হয় বেগম জিয়ার চয়েস ফর দি আন্দোলন, আমাদের মতো যারা কর্মী, মাঠকর্মী এবং মন্ত্রিসভার সদস্যদের সদস্য, দুটো দুরকম। এই যে যে কথাটা বললেন যে আপনারা যারা তরুণদেরকে পিক করলেন এবং আপনি সেই আমরা জানলাম যে এরশাদ বিরোধী আন্দোলনের যে ভূমিকা, পরবর্তীতে আমরা দেখেছি 96-2001-এও উনি গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছিলেন এবং পরবর্তীতে বিশেষ করে 2007-08 সালে যে 1/11-এর সময়কালে আপনি বলেছেন নেতাকর্মীরা অনেকেই ছেড়ে চলে গেছে ওনার কাছ থেকে, কিন্তু আপনারা ছিলেন এবং আপনাদের সাথে যোগাযোগ করেছেন। এই যে তার এই 7-8 সালে তো ওনাকে এবং পাশাপাশি আরেকজনকেও অফার করা হয়েছে, আপনারা জানেন ম্যানেজ টু ফর্মুলার কথা। সেই সময় কিন্তু উনি ওনার পরিবার অর্থাৎ আজকে এই যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হলেন, ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। সে অবস্থায় তিনি কম্প্রোমাইজ করলেন না, সে অবস্থায় তিনি বিদেশ চলে গেলেন না এবং তিনি বাংলাদেশে থেকে গেলেন, অন্তরীণ থাকলেন। এই যে একটা তার দৃঢ় ভূমিকা, এই যে দ্রোহের প্রতি ভালোবাসা, আমরা যেটা আজকে অনুষ্ঠান অর্থাৎ সংগ্রামকে, এই অন্যায়ের সাথে আপোষ না করাটাকে বেছে নিলেন। আপনি একজন ওই সময়ে যে আপনারা যে অভিজ্ঞতা আপনি একটু আমাদেরকে একটু শেয়ার করেন প্লিজ। যে ঘটনাটা 1/11, এটার জন্য আমরা যারা মানে মানে এই লেভেলের নেতা ছিল, আমরা মানসিকভাবে তৈরি ছিলাম না। এখন আমাদের অনেক মানে জাস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি হলো এবং এটা পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে ছিল একটা মাইনাস করা, দেশটাকে বিরাজনীতিকরণ করা এবং জিয়া পরিবারকে নষ্ট করা, শেষ করা। তারপরে এইটা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য করতে পারলো না এবং আমরা আমাদের মতো যাদের সঙ্গে উনি প্রত্যেকটা থানা লেভেলের মানে নেতাদের সঙ্গেও কথা বলেছেন, সবাই ওনাকে আশ্বস্ত করেছেন, নেত্রী আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আছি। এবং উনি আমাদের অ্যাটিটিউডটা বুঝতে চেয়েছেন। উনি যখন দেখলেন অনেকে তখন মামলা টামলা বিভিন্ন কারণে হয়তো দেশে থাকতে পারেনি, আমাদের যারা সিনিয়র নেতারা ছিলেন বা ওই সময়কার আর্মি গভর্নমেন্ট, মঈনুদ্দিন ফখরুদ্দিন কীভাবে আসছে এটা তো আপনারা জানেন, কী প্রক্রিয়ায় আসছেন, কী কারণে আসছেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা মনোভাবের কারণে এবং মানসিকতার কারণে, দেশের কারণে, জনগণের কারণে উনি দেশ ছেড়ে যেতে চান নাই। উনি সবসময় বলেছেন এই দেশে বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশেই আমার ঠিকানা, এই দেশের জনগণই আমার ঠিকানা। উনি এটা প্রমাণ করে গেছেন বারবার, সবসময় উনি বলতেন। এবং ওনাকে ঠিক করতে পারবো আমরা, মানে তখন বারবার খবর পাচ্ছি যে এয়ারপোর্টে আপনার সৌদি এয়ারলাইন্স রেডি করা আছে, ওনাকে যে কোনো সময় সৌদি ভিসা দিচ্ছে না, ওনাকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু ওনাকে কোনো অবস্থাতেই রাজি করাতে পারেন নাই। এবং সৌদি আরবের, আপনাদের মনে আছে কিনা জানি না, সৌদি আরবের রাষ্ট্রদূত ওনার বাসায় গিয়েছেন, দেখা করেছেন, মানে ওনাকে যেহেতু সৌদি আরব জিয়াউর রহমানকে অনেক পছন্দ করতেন, বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করতেন, জানতে চেয়েছিলেন যে উনি কি আসলে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন কিনা, ওনাকে ভিসা দিবে কিনা, উনি নেন নাই। আমরা দেখেছি কি পরিমাণ প্রতিরোধের শিকার হয়েছেন এবং নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু উনি স্যাক্রিফাইস করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি বারবার যে নির্বাচন এবং বালুর ট্রাক দিয়ে ওনাকে আটকে দেওয়া হলো। এই যে সংগ্রাম মুখর জীবন তার, এবং ওনার যে এই যে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের আগেই ওনাকে আমরা জেনেছি যে 18 সাল বা 24 সাল যে ওনাকে উনি বিদেশে গেলে চিকিৎসার জন্য ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি যদি যান, যদি এই নির্বাচনে বৈধতা দেন। এই যে তার যে সবসময় দেখা গেছে যে সবসময় তিনি সংগ্রামের পথটাকে বেছে নিলেন এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট ছিলেন। এর পেছনে উনি আসলে ওনার এটার কারণ, এর চালিকা শক্তি কী ছিল? উনি মনে করেছেন যে এই দেশের মাটি, আবহাওয়া সব তার, এবং সেই কারণে তিনি মাটি, মানুষ এবং মা হয়ে গেছেন। ওনাকে কিন্তু মাটি, মানুষ এবং মা হিসাবে বাংলাদেশ ট্রিট করে, এই দৃঢ়চেতার জন্য। 1/11-এ উনি মাথা নত করে নেন, ওনাকে অন্তরীণ করা হয়েছে। তিনি মনে করছেন এই দেশের মাটি
এই দেশের আবহাওয়া, এই জনগণ আমার, আমি এদেরকে ছেড়ে যাব না। শেখ হাসিনা কিন্তু লন্ডন চলে গেছিল, আপনার মনে আছে? জি জি তাকে ম্যানেজ করে পাঠানো গেছে। আপনি -2 ফর্মুলার কথা বলছেন, জি জি -1 কিন্তু হয়ে গেছিল, জি তাহলে আরেকটা বাকি ছিল, কিন্তু এটা হয় না বিকজ অফ বেগম খালেদা জিয়া, তার দৃঢ়চেতার জন্য। যে কারণে 111 সরকার তার বেশি দিন সাস্টেইন করতে পারেনি। তার সন্তানকে উপর থেকে ফেলে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে, তারপরেও এই ভদ্রমহিলা দেশ ছেড়ে যায় নাই। আরেকজন কিন্তু লন্ডনে চলে গেছিল, যখন দেখেছে যে বেগম জিয়া যাবেন না, তখন উনি সুরসুর করে ফিরে আসছেন বাংলাদেশে। এটাই তো ইতিহাস, এটাই নাকি ইতিহাস। এর জি। বাইরে কোনো ইতিহাস আছে? জি তাই না? জি জি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে বেগম জিয়ার যে এই সংগ্রাম মুখর জীবন, এটা তো আমরা বাংলাদেশের গণতন্ত্রের এক অনুকরণীয় দৃষ্টান্ত। আপনার রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, সেই হিসাবে আপনি পরিশেষে যদি কিছু যোগ করতে চান বেগম জিয়া সম্পর্কে একটু। ওনার যে দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকার আবার ফিরে পুনরুদ্ধার পাওয়া। করার জন্য যে সংগ্রাম, যে আন্দোলন, যে দেশপ্রেম, এটা তো আসলে আমরা এগুলি লিখতে হবে। ভবিষ্যতে হয়তো কেউ না কেউ লিখবে, যারা লিখনির মাধ্যমে হয়তো আসবে। ওনাকে তো একবারে মুছে ফেলতে চেয়েছিল, জিয়া পরিবারকেই মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণও দেয় নাই, প্রকৃতিও দেয় নাই। এবং আমার বিশ্বাস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ওনার চলে যাওয়ার মাধ্যমে উনি প্রমাণ করেছেন উনি এই দেশের জনগণের নেত্রী ছিলেন, শুধু বিএনপির নেত্রী ছিলেন না। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আমাদের অতিথিদের থেকে জানলাম বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন, সংগ্রাম মুখর জীবন। তিনি কোনো আরামের জীবন বেছে নেননি, তিনি দ্রোহের জীবনকে বেছে নিয়েছেন। জনগণের অধিকার আদায়, জনগণের গণতান্ত্রিক আন্দোলনে যত রকম অধিকার আছে, ভোটাধিকার সহ মুক্তভাবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। বেগম জিয়া শুধু একটি নাম নয়, বাংলাদেশের তিনি গণতন্ত্রের প্রতীক হিসাবে টিকে থাকবেন আজীবন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এবং এই গণমানুষের যে অধিকার আদায়ের যে সংগ্রাম, সেক্ষেত্রে তিনি উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিবেচিত হবেন আজীবন। সুপ্রিয় দর্শক, বেগম জিয়ার এই মহাপ্রয়াণ, অনন্তকালের যে যাত্রা, সে যাত্রা তিনি আমাদের মাঝে থাকবেন না, কিন্তু ওনার যে দেখানো পথ, সেটা সবসময় আমাদের বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। আমরা বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন। আমিন।